নমস্কার। গল্প চিরন্তনীতে আমার সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। শুনছেন নিমাই ভট্টাচার্যের লেখা ম্যাডাম উপন্যাসটি। আজ শুনবেন উপন্যাসটির পঞ্চম পর্ব। শৈশবে মানুষ মুগ্ধ হয়ে নতুন পৃথিবী দেখে। কৈশোরে সে চঞ্চল হয়ে ছোটাছুটি করে। যৌবনে মানুষ মাটির পৃথিবীতে বাস করেও স্বপ্নরাজ্যে বিচরণ করে। প্রৌঢ় কর্তব্যের জালে বন্দী, বার্ধক্যে হিসাব নিকাশ। সারা জীবনের সব কিছু স্মৃতির রোমন্থন, এটাই নিয়ম, স্বাভাবিক। অতীত জীবনের স্মৃতি, ফেলে আসা দিনগুলোর কথা রোমন্থন করার মতো প্রবীণা আমি হইনি। এখনও অনেক দেরি। আমি প্রৌঢ়া। একটু সাজগোজ করলে অনেকে যুবতী ভাবে। সকালবেলার দিকে সানগ্লাস চোখে দিয়ে জনপথের দোকানগুলোতে গেলে অনেক লোক লুকিয়ে লুকিয়ে আমাকে দেখে। অনেক সময় ছোটোখাটো সরস মন্তব্য আমার কানে আসে। আমি অপরূপা না হলেও সুন্দরী। আমি বরাবরই সিনেমা দেখতে ভালোবাসি। বিশেষ করে ইউনিভার্সিটিতে পড়ার সময় একটু তাড়াতাড়ি ক্লাস শেষ হলেই আমি কাউকে না কাউকে সঙ্গে নিয়ে কোনো না কোনো সিনেমা হলে ঢুকে পড়তাম। পরবর্তীকালে সৌমেনকে সিনেমায় যাবার কথা বললেই ও একটু অবাক হয়ে আমার মুখের দিকে তাকাতো। তারপর আমার সর্বাঙ্গের উপর দিয়ে একবার দৃষ্টি বুলিয়ে জিজ্ঞাসা করত, কি বললে? বলছি চলো সিনেমায় যাই। আমি বলতাম। প্রায় উন্মাদের মতো অর্থহীন হাসি হাসত সৌমেন। আমি জিজ্ঞাসা করতাম, হাসছো কেন? হাসবো না? তোমার পাশে বসে ওই ন্যাকা ন্যাকা কুৎসিত হিরোইন দেখব? আবার একটু হাসি, তাও পয়সা খরচ করে? হয়তো আমাকে খুশি করার জন্য ও আমার ফ্ল্যাটারি করত। ঠিক জানি না, হয়তো বা একটু বাড়াবাড়িই করত। আমাদের ক্লাসের শেখর চ্যাটার্জি কফি হাউসে বা YMCAতে আড্ডা দেবার সময় অন্যান্য অনেকের সামনেই বহুদিন বলেছে, উর্মিলা, তোমাকে দেখলেই প্রেম করতে ইচ্ছে করে। আমি হাসতে হাসতে বলতাম, করো, কিন্তু প্রতিদানে কিছু আশা করো না। শেখরও হাসত, বলতো, আমার যদি ক্ষমতা থাকতো তাহলে তোমাকে নিয়ে যে কত কবিতা লিখতাম তা তুমি ভাবতে পারবে না। যদি কফি হাউসের বিল পেমেন্ট করো আর রেগুলার সিনেমা দেখাও, তাহলে শুধু দূর থেকে প্রেম করা নয়, কবিতা লেখার অনুমতিও দিতে পারি। পরে যখন আমি সৌমেনের কাছে বন্দিনী হলাম, তখন শেখর ওকে বলতো, সৌমেন, তুই উর্মিলাকে বিয়ে কর, এক বিছানায় দুজনে লুটোপুটি খা, ফ্রয়েড সাহেবের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট হও, কোনো আপত্তি নেই, কিন্তু আমাকে পার্ট টাইম প্রেম করার পারমিশন দিস। সেই আমি নেই, কিন্তু সেদিনের সব মাধুর্য এখনও হারিয়ে যায়নি। এই তো গত বছর দুর্গাপূজার সময় কালীবাড়িতে ইন্দ্রাণীর সঙ্গে দেখা। ইন্দ্রাণী দিল্লিতেই আছে। ওর স্বামী CPWDর ইঞ্জিনিয়ার। ফুটফুটে সুন্দর দুটো ছেলে, কিন্তু ওর নিজের স্বাস্থ্যটা একেবারে গেছে। আগের মতো ফর্সা রঙ আর নেই, ভীষণ রোগা হয়ে গেছে। কালীবাড়ির ভিড়ের মধ্যেই আমাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরল। আমি কিছু বলার আগেই বলল, বাপরে বাপ, তোকে কি দারুণ দেখতে লাগছে রে। আমি একসঙ্গে অনেক প্রশ্ন করলাম। কোথায় আছিস? কেমন আছিস? বর কি করছে? কটি বাচ্চা? শেখর, মধুমিতা বা অন্য কারুর খবর জানিস কি না? সব বলছি, কিন্তু আগে বল, তুই আর কত সুন্দর হবি। ইন্দ্রাণী নিজের রূপ খুইয়েছে বলে হয়তো আমাকে বেশি সুন্দরী মনে করেছে, কিন্তু রূপ থাকলেই তো চোখে যৌবনের স্বপ্ন থাকে না। আমারও নেই। তাই তো একটু একা হলেই, একটু ফাঁকা পেলেই বৃদ্ধাদের মতো অতীত দিনের স্মৃতি রোমন্থন করি। আমি প্রতিবাদ করি না, ঝগড়া করি না, কিন্তু সৌমেনের এই বিবর্তন আমি স্বীকার করে নিতে পারি না। আমার দুঃখ হয়, আমার কষ্ট হয়। সৌমেনকে আমি ভালোবাসি, প্রাণ দিয়ে ভালোবাসি। ওর মতো আমিও MA পাশ করেছি,
কিন্তু আমি জানি ও আমার চাইতে অনেক বেশি বুদ্ধিমান, মেধাবী। আমার রূপ আছে, গুণ আছে, কিন্তু ও প্রতিভাবান। আমি ভালো, কিন্তু ও মহৎ। তাই তো যখন দেখি ওর সেই মহত্ব, সেই প্রতিভা রাজনীতির চোরাগলিতে বিচরণ করতে গিয়ে হারিয়ে যাচ্ছে, মন্ত্রিত্বের অহমিকায় মহত্ব পরাজিত হচ্ছে, প্রতিভার অপব্যবহার হচ্ছে, তখন বড় কষ্ট হয়, বড় বেদনা বোধ করি মনে মনে। আমি ভাবতে পারি না, কল্পনা করতে পারি না, মিস্টার ভীমাপ্পার মা মারা যাবার আগে একবার ও দেখা করার সময় পেল না, ইচ্ছা হলো না। এই দিল্লিতে আসার পর মিস্টার ভীমাপ্পাই সোমেনের প্রথম বন্ধু, আমার বেশ মনে আছে। সেদিন রাজ্যসভায় ওর প্রশ্নোত্তরের প্রথম দিন। আমি উপরের গ্যালারিতে বসে আছি। প্রথম 2-3টে প্রশ্নের উত্তর বেশ ভালোই দিল, কিন্তু তারপর একটা প্রশ্নের সাপ্লিমেন্টারির উত্তরে অনেক মেম্বার ঠিক খুশি হলেন না। একজন প্রবীণ সদস্য উপহাস করে মন্তব্য করলেন, "Too young a professor to satisfy the senior students of রাজ্যসভা।" সঙ্গে সঙ্গে মিস্টার ভীমাপ্পা উঠে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, "মিস্টার চেয়ারম্যান স্যার, নতুন তরুণ মন্ত্রী সম্পর্কে আমার বন্ধুর মন্তব্যটি ঠিক হলো না। He should not that boy is a good and talented artist, but new to the studios of All India Radio." উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান হাসতে হাসতে সৌমেনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, "Yes, Mr. Young, bright, new minister. Would you like to thank brilliant advocate member Mr. Bhimappa for defending you without charging his 4-figure fees?" সবাই হো হো করে হেসে উঠলেন। ওই হাসির মধ্যেই সৌমেন উঠে দাঁড়িয়ে বলল, "স্যার, I only thank you for your generosity to me and compliments to Mr. Bhimappa." আবার হাসি। একজন অপোজিশন মেম্বার বললেন, "স্যার, মিনিস্টার আপনাকে ধন্যবাদ জানাবার নামে নিজেকে ও মিস্টার ভীমাপ্পাকেও ধন্যবাদ জানালেন। এটা কি ঠিক হলো স্যার?" চেয়ারম্যান গাম্ভীর্যের ভান করে বললেন, "নো মোর থ্যাঙ্কিং থ্যাঙ্কলেস পলিটিশিয়ানস। নেক্সট কোশ্চেন।" আবার হাসি। সেদিনই সৌমেন আর ভীমাপ্পা হাত ধরাধরি করে বেরিয়ে এলো রাজ্যসভা থেকে। আমি গ্যালারি থেকে নেমে পার্লামেন্ট হাউসের মেন গেটের কাছে আসতেই ওদের সঙ্গে দেখা। সৌমেন আমার সঙ্গে আলাপ করিয়ে দিল, "মিস্টার ভীমাপ্পা, ইনি আমার স্ত্রী উর্মিলা।" নমস্কার বিনিময় করলাম আমরা দুজনে। এরপরেই সৌমেন বলল, "জানেন মিস্টার ভীমাপ্পা, আমরা দুজনে একসঙ্গে ইউনিভার্সিটিতে পড়তাম।" ভীমাপ্পা আনন্দে ফেটে পড়লেন, "দেন ইউ মাস্ট সেলিব্রেট।" ব্যাস, সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে গেলেন ওর বাড়িতে। ওর স্ত্রী আমাদের অভ্যর্থনা করলেন, আর মা দুহাত দিয়ে সৌমেনের মাথাটা টেনে নিয়ে কপালে চুমু খেলেন, তারপর আমাকেও। আমরা দুজনেই ওর পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। আমি বললাম, "কোনো খোঁজ খবর না দিয়েই আপনাদের বিরক্ত করতে এলাম।" "ছেলেমেয়েরা এলে মা বিরক্ত হতে পারে?" সৌমেন বলল, "ঠিক আছে, এবার থেকে এমন বিরক্ত করব যে আপনি পাগল হয়ে যাবেন।" পাশে দাঁড়িয়ে মিসেস ভীমাপ্পা বললেন, "চেষ্টা করে দেখবেন।" মিস্টার ভীমাপ্পার মা আমাকে জড়িয়ে ধরে বাড়ির মধ্যে এগুতে এগুতে বললেন, "তোমরা অনেক লেখাপড়া জানো, তোমরা বুদ্ধিমান, তোমরা গুণী, কিন্তু বাবা, শুধু ভালোবাসার জোরেই আমরা সব সন্তানকে হারিয়ে দিই।" সত্যি, এই পৃথিবীর সব সশস্ত্র মানুষকে হারিয়ে দেওয়া যায়, কিন্তু যাদের হাতে কোনো অস্ত্র নেই, যারা শুধু স্নেহ ভালোবাসা সম্বল করে এগিয়ে আসেন, যারা শুধু কল্যাণ কামনা করেন, তাদের কে হারিয়ে দেবে? কেউ না। তাই তো স্নেহাতুর মায়ের কাছে সব সন্তানকে আত্মসমর্পণ করতে হয়। ভীমাপ্পা জননীর কাছেও আমরা আত্মসমর্পণ করলাম। ভালোবাসলাম মিস্টার ভীমাপ্পাকে, ভালোবাসলাম তার স্ত্রী অনুরাধাকে। কৃষ্ণা, কাবেরী, গঙ্গা, গোদাবরী যেন এক হয়ে মিশে গেল। "হ্যালো দাদা, আমি অনুরাধা বলছি।" "বলো, কি খবর?"
আমার বাবার শরীরটা বেশ খারাপ হয়েছে। তাই নাকি? হ্যাঁ দাদা, আজ সকালেই আমার ছোট ভাই টেলিফোন করেছিল। ভীমাপ্পা গত সপ্তাহে বলল যে ভালোই আছেন। ভালোই ছিলেন, কিন্তু পরশু দিন থেকে শরীরটা আবার হঠাৎ খারাপ হয়েছে। তুমি হায়দ্রাবাদ যাচ্ছ? হ্যাঁ দাদা, আজই জিটি এক্সপ্রেসে আমরা যাচ্ছি। তাই বলছিলাম, উর্মিলা যদি মাকে কদিনের জন্য নিয়ে যায় তাহলে। শুধু ভীমাপ্পার মা নয়, অনুরাধাও আমাদের কাছে থাকতো দরকার হলে। সৌমেন না থাকলে আমিও ওদের ওখানে গেছি। যাওয়া আসা খাওয়া দাওয়া তো হরদমই ছিল। কিন্তু অবাক হয়েছিলাম সৌমেনের জন্মদিনে। কানাড়া ব্রাহ্মণকে দিয়ে পূজা করিয়ে মা নির্মাল্য দিয়াছিলেন সৌমেনের মাথায়। নিজে হাতে ওকে পরমান্ন খাইয়েছিলেন, আর উপহার দিয়েছিলেন ধুতি আর সিল্কের পাঞ্জাবি। কোনো না কোনো স্বার্থের তাগিদেই মন্ত্রীদের চারপাশে কিছু মৌমাছি ভন ভন করে, কিন্তু সবাই কি? না, কখনোই নয়। স্বার্থপরের নিত্য কুম্ভমেলা চলছে এই দিল্লি শহরে, কিন্তু এখানেও, এই অন্ধকার অরণ্যেও কিছু মানুষ আছে যারা শুধু দিতে চায় মনের ঐশ্বর্য, প্রাণের সৌরভ। দিতে চাইলেই কি সে ঐশ্বর্য সবাই গ্রহণ করতে পারে? এইখানেই আমার দুঃখ, এইখানেই আমার বেদনা। অর্থ, সামর্থ্য, প্রচেষ্টা দিয়ে হয়তো মানুষ অনেক কিছুই অর্জন করতে পারে, কিন্তু প্রেম, ভালোবাসা, স্নেহ, পুত্রস্নেহ, মায়ের প্রাণ ভরা শুভকামনা। মিস্টার ভীমাপ্পা মহীশূরের একজন যশস্বী আইনজীবী। কংগ্রেসের জন্য, সাধারণ মানুষের জন্য অর্থ দিয়ে, সামর্থ্য দিয়ে অনেক বছর ধরে অনেক কিছু করেছেন বলেই রাজ্যসভায় এসেছেন, আনা হয়েছে। সুপ্রিম কোর্টেও ভালো প্র্যাকটিস। তাছাড়া প্রায়ই কলকাতা, বোম্বে, মাদ্রাজ, এলাহাবাদ হাইকোর্টে যেতে হয়। ওর বাবাও নামকরা উকিল ছিলেন, বিরাট বিষয় সম্পত্তি করেছেন মহীশূরে। উনি ওখানেই আছেন। দিল্লিতে এলেই শরীর খারাপ হয় বলে আসেন না। মিস্টার ভীমাপ্পার ছোট ভাই ডাক্তার। ওদের কাছেই মিস্টার ভীমাপ্পার মেয়ে থাকে। ও আবার দাদুর ভীষণ ভক্ত। তাছাড়া বাবার চাইতে কাকাকেই অনুসুয়া বেশি পছন্দ করে। আমরা দুজনে ওদের বাড়ি গেছি, থেকেছি। এক কথায় চমৎকার পরিবার। মিস্টার ভীমাপ্পা অন্য সব শহরে গিয়ে বড় বড় হোটেলে থাকেন, কিন্তু কলকাতায় গিয়ে আমাদের ওই রাজবল্লভ পাড়ার বাড়িতেই ওঠেন সব সময়। দাদাকে উনি ভীষণ ভক্তি করেন, ভালোবাসেন। মা, দিদি, অশোক মানুর সঙ্গেও খুব ভাব। উনি তো সৌমেনকে বলেন, আমাদের বড় বাড়ি ক্ষেত খামার আছে, ব্যাংকে কিছু টাকা কড়িও আছে, কিন্তু তোমার চাইতে ধনী আমরা না। প্রথমে ও ঠিক বুঝতে পারেনি, একটু অবাক হয়ে প্রশ্ন করল, তার মানে? অমন দাদা, বৌদি আর মা থাকতে আর কি চাই ভাই? সৌমেন কিছু বলার আগেই আমি বললাম, ঠিক বলেছেন দাদা, ওই দাদাই আমার এ বাড়ির সবচাইতে বড় আকর্ষণ। সৌমেন বলল, দাদা ইজ গ্রেট। মিস্টার ভীমাপ্পা বললেন, আমি ওকে গ্রেট বলবো না, বলবো কমপ্লিট ম্যান, একটা পরিপূর্ণ সুন্দর মানুষ। উনি কলকাতা থেকে ঘুরে এলে দিনের পর দিন ধরে কলকাতার বাসার আলোচনা চলত। জানো তো উর্মিলা, আমি এখন তোমাদের ঘরে শুই। সৌমেন বলে, আর কোন ঘরে তোমাকে শুতে দেবে? দেখছো উর্মিলা, মন্ত্রীরা কেমন ইমপেশেন্ট হয়, পুরো কথাটা না শুনেই লেকচার দিতে শুরু করে। আমরা হাসি। উনি এবার বলেন, আমি তোমাদের উপরের ঘরে শুই, কিন্তু তোমার দাদা বৌদিও প্রায় সারা রাত উপরের ঘরেই কাটান। সৌমেন আর আমি প্রায় একসঙ্গে প্রশ্ন করি, অনেক রাত পর্যন্ত আড্ডা হয় বুঝি? লাস্ট স্যাটারডে আমি আর তোমার দাদা তো 3:30 পর্যন্ত গল্প করেছি। সৌমেন বলল, রিয়েলি? তবে কি, তোমার দাদা যে কী নিয়ে আলোচনা করতে পারেন না তাই আমি ভাবি। ইনফ্যাক্ট তোমার দাদার মতো লোক পার্লামেন্টে বিশেষ নেই বললেই চলে।
দাদা সত্যিই খুব পড়াশোনা করেন, পড়াশোনায় বরাবরই ওর আগ্রহ, কিন্তু আগে বিশেষ সময় বা সুযোগ পাননি। সৌমেন চাকরি নেবার পরই উনি বেশ জোর দিয়ে পড়াশোনা করছেন। আমি ওই সামান্য পার্ট টাইম লেকচারার হবার অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলে দাদা আমাদের দুজনকে ডেকে বললেন, তোমরা দুজনেই এখন রোজগার করবে, সুতরাং এবার থেকে মাসে মাসে আমাকে কিছু দিতে হবে। আমি বললাম, কিছু কেন, সবটাই আপনি পাবেন। না না, তা আমি নেব কেন? সৌমেন বলল, যা দরকার মার কাছ থেকে নিয়ে নিও। এই কথা আবার বলার কি আছে? দাদা হেসে বললেন, তুই মাইনে এনে মাকে দিস বলে কি মার কাছে টাকা কড়ি থাকে? সংসারের টাকা কড়ি দিদিই ম্যানেজ করতেন, তাই দাদার কথায় আমরা হাসলাম। শেষে দাদা বললেন, সংসারের জন্য তো তোমরা দিচ্ছ এবং দেবে, কিন্তু এবার থেকে তোমাদের ইনকামের 5% দিয়ে আমাকে বই কিনে দেবে। সৌমেন মন্ত্রী হবার পর প্রথম মাসের মাইনে পেলে 5% দিয়ে বই কিনে কলকাতা পাঠানো হয়। অত টাকার বই পাবার পর দাদার সঙ্গে সঙ্গে আইন বদলে দিলেন, এবার থেকে কোনো মাসেই 20 টাকার বেশি বই পাঠাবে না। শিল্প, সাহিত্য, দর্শন, রাজনীতি নানা ধরনের বই দাদাকে পাঠানো হয়। এছাড়া পার্লামেন্টের প্রসিডিংস থেকে শুরু করে সব রকম কমিটির রিপোর্ট প্রত্যেক মাসে বান্ডিল বেঁধে কলকাতা পাঠানো হয়। আগে অন্যান্য মন্ত্রীদের মতো এসব আমাদের গুদাম ঘরে জমা হতো, অথবা বাইরের অফিস ঘরে। শেষে একদিন পিএ বাবু পুরনো কাগজওয়ালা ডেকে বেচে দিতেন। দাদা দিল্লিতে খুব কম আসেন। এলে বাড়িতে যতক্ষণ থাকবেন ততক্ষণ এইসব সরকারি বইপত্র পড়বেন অথবা আমার সঙ্গে গল্প করবেন। মন্ত্রী বা এমপিদের সঙ্গে দাদা বিশেষ মিশতে চান না। শুধু দ্বারভাঙার মিশ্রজি আর ভীমাপ্পা সাহেবের সঙ্গে দাদার খুব ভাব। যখন তখন হাঁটতে হাঁটতে ভীমাপ্পা সাহেবের অশোক রোডের বাংলোয় চলে যান। ভীমাপ্পা থাকলে ভালো, না থাকলেও কোনো ক্ষতি নেই। অনুরাধা আর মার সঙ্গে গল্প করেন। ফিরে এসে কোনোদিন বলেন, উর্মিলা, তুমি তো অনুরাধাকে বেশ বাংলা শিখিয়েছ। কেন, ও বুঝি বাংলা কথা বলল? হ্যাঁ, টুকটুক করে ভাঙা ভাঙা বাংলায় বেশ কথা বলল। কোনোদিন আবার বলেন, মিস্টার ভীমাপ্পার মা পূজার ঘরে গিয়ে কানাড়া রামায়ণ পাঠ করেন, শুনেছ কোনোদিন? হ্যাঁ দাদা, শুনেছি। হঠাৎ শুনলে মনে হয় ভজন গাইছেন, তাই না? হ্যাঁ দাদা, ঠিক ভজনই মনে হয়। আমি আর দাদা ভিতরের ঘরে পায়চারি করতে করতে কথা বলি। জানো উর্মিলা, অফিসিয়াল সিটির কতগুলো ইনহেরেন্ট ত্রুটি থাকে, দিল্লিরও আছে। আমি বিদেশে কোথাও যাইনি, কিন্তু পড়াশোনা করে বুঝেছি লন্ডন, প্যারিস, টোকিও বা রোম সব দেশে সম্ভব নয়। দিল্লি কোনোদিন মস্কো বা কায়রো হবে বলেও মনে হয় না। আমি দাদার পাশে হাঁটতে হাঁটতে কথা শুনি। তাই তো দিল্লি সম্পর্কে আমার অনেক রিজার্ভেশন, কিন্তু এই মিশ্রজি আর ভীমাপ্পা ফ্যামিলিকে পেয়ে মন ভরে যায়। অশোক মানুষ ছুটি হলে মা ওদের নিয়ে আমাদের কাছে আসেন। ভীমাপ্পা সাহেবের মাকে আর অনুরাধাকে মারও খুব ভালো লাগে। মা আগে একেবারেই হিন্দি বলতে পারতেন না বলে কথাবার্তা বলতে অসুবিধা হতো। গরমের ছুটিতে পুরো 1.5 মাস দিল্লিতে কাটিয়েই মা কাজ চলার মতো হিন্দি শিখে নেন। মিশ্রজি দ্বারভাঙার লোক, চমৎকার বাংলা জানেন। এই দুটি পরিবারের কাছে কি পাইনি, অথচ এখন সব হারাতে বসছি। গত ইলেকশনের পর সৌমেনের উন্নতি হলো। ইনফরমেশন ব্রডকাস্টিং থেকে এলো এডুকেশনে। কতকগুলো ন্যাশনাল ল্যাবরেটরিতে নানা রকম ত্রুটি বিচ্যুতি নিয়ে রাজ্যসভায় বিতর্ক হচ্ছিল। মিস্টার ভীমাপ্পাও ল্যাবরেটরিগুলোর পরিচালকদের তীব্র সমালোচনা করেন। ভীমাপ্পা এইরকম সমালোচনা করায় সৌমেন অত্যন্ত অসন্তুষ্ট হলো। পার্লামেন্ট থেকে ফিরে চা খেতে খেতেও আমাকে বলল, ভীমাপ্পা পাল্টে গেছে। ওর কথা শুনে আমি অবাক। তার মানে? আজ ইনডাইরেক্টলি আমার বিরুদ্ধে অনেক কিছু বলল।
আমি আরও অবাক হই। তোমার বিরুদ্ধে? ন্যাশনাল ল্যাবরেটরিগুলোর অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে বলা মানেই তো আমার বিরুদ্ধে বলা। আমি সৌমেনকে বোঝাই, তা কেন হবে? ন্যাশনাল ল্যাবরেটরিগুলোর অ্যাডমিনিস্ট্রেশনে যে অনেক ত্রুটি আছে তা তো তুমিও বলো। ও ঠোঁটটা কামড়ে মাথা দোলাতে দোলাতে বলল, পলিটিক্স ইজ নট আ ক্লিন গেম, উর্মি। এমনই যোগাযোগ ঠিক সেই দিন রাত্রিতে মিস্টার ভীমাপ্পা এসে হাজির। আমি জানতাম সৌমেন ওর উপর রেগে আছে, তাই আমিও কাছে কাছেই থাকলাম। কিছুক্ষণ একথা সে কথার পর রাজ্যসভার ডিবেট নিয়েই আলোচনা শুরু হলো। মিস্টার ভীমাপ্পা বললেন, ওই গোটা কতক অফিসারকে ঠান্ডা না করলে তুমি কিছুতেই সাকসেসফুল হবে না। মনে হয় আজকের ডিবেটের পর ইউ হ্যাভ বিকাম পাওয়ারফুল। এইবার ওদের ঠান্ডা করো তো। সৌমেন খুব গম্ভীর হয়ে বলল, কিন্তু ভীমাপ্পা, আমার তো ঠিক উল্টোটাই মনে হচ্ছে। নট অ্যাট অল সৌমেন। না ভীমাপ্পা, আমি ঠিকই বলছি। তুমি আজ আমাকে একেবারে পথে বসিয়েছ। তোমার কি মাথা খারাপ সৌমেন? আমি তোমাকে পথে বসাবো? একটা সত্যি কথা বলবে? মিস্টার ভীমাপ্পা বেশ জোরের সঙ্গেই বললেন, নিশ্চয়ই বলবো। কে তোমাকে ব্রিফ করেছে, মিস্টার পান্ডে না কিদোয়াই? তোমার বিরুদ্ধে আমাকে ওরা ব্রিফ করবে? এত সাহস ওদের আছে? অনেকক্ষণ ধরে অনেক কথা শেষে মিস্টার ভীমাপ্পা বললেন, অপারেশন থিয়েটারে সার্জেন্ট ছুরি চালায় খুন করার জন্য নয়, রোগ মুক্তির জন্য। তুমি যদি সার্জেন্টকে খুনি বলো তাহলে আমার বলার কিছু নেই। সৌমেন চুপ করে বসে রইল, কোনো কথা বলল না। মিস্টার ভীমাপ্পা হঠাৎ এবার আমার দিকে তাকিয়ে বললেন, কি হলো উর্মিলা, তুমিও কি আমাকে এনিমি ক্যাম্পের লোক মনে করতে শুরু করলে? কি যাতা বলছেন দাদা? এত রাত হলো অথচ খেয়ে যেতে বলছো না? আমরা তিনজনে একসঙ্গে খেলাম। খাবার টেবিলে হাসি ঠাট্টাও হলো, কিন্তু সৌমেনের মন থেকে সন্দেহের মেঘ একেবারে বিদায় নিল না। সন্দেহ, এই সন্দেহ করা আমি ভীষণ ঘেন্না করি। সোজাসুজি চোর ডাকাত খুনি বললে কোর্ট কাছারিতে বিচার হয়, সাক্ষী সাবুদ আসে, উকিলবাবুরা দিনের পর দিন তর্ক করেন, তারপর তাকে মুক্তি বা শাস্তি দেওয়া হয়। কিন্তু সন্দেহ প্রমাণ করার প্রয়োজন নেই, শুধু মনে মনে ধারণা করে নিলেই হলো। মন্ত্রীপত্নী হয়ে এই এতকাল দিল্লিতে বাস করে একটা বিচিত্র উপলব্ধি হয়েছে। এখানে কেউ কাউকে বিশ্বাস করে না, ভালোবাসে না। এখানে প্রকাশ্যে ঝগড়া তর্ক বিশেষ হয় না, মুখের উপর কেউ কারোর নিন্দা করে না, করার সাহস নেই, মনের জোর নেই। বেশি দিন রাজনীতি করলে বোধহয় মেরুদণ্ড সোজা থাকে না, ভেঙে যায়। তাই এখানে প্রকাশ্যে আলোয় ভরা রাজনৈতিক রঙ্গমঞ্চে বিশেষ কিছুই হয় না। বড় বড় নামকরা অভিনেতা অভিনেত্রীরাও সেখানে মৃত সৈনিকের ভূমিকায় অভিনয় করেন। এখানে বড় বড় নাটক অভিনীত হয় রঙ্গমঞ্চের পিছনে, অন্ধকারে। আমি ইতিহাসের ছাত্রী না, স্যার যদুনাথ সরকারের মোটা মোটা বইগুলো আমি পড়িনি, কিন্তু তবু যা পড়েছি জেনেছি তাতে এইটুকু স্থির বিশ্বাস হয়েছে, দিল্লি শুধু ভারতের রাজধানী নয়, রাজনৈতিক চক্রান্তের পীঠস্থান। এই দিল্লি তো পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ ছিল। মহাভারতের পাতায় পাতায় জঘন্যতম রাজনৈতিক পারিবারিক চক্রান্তের ইতিহাস লেখা আছে। তারপর এসেছে রাজপুত, এসেছে তুর্কি, রাজত্ব করেছে দাসবংশ, তুগলকরা, খিলজিরা, গিয়েছে মোগল, এসেছে ইংরেজ। কেউ শান্তিতে রাজত্ব করতে পারেনি। চক্রান্ত আর ব্যভিচারে সব সাম্রাজ্যের পতন হয়েছে। আজও যারা গদিতে, যারা সৌমেনের মতো মন্ত্রিত্ব করছেন, তারাও চক্রান্তের বিভীষিকায় শান্তিতে ঘুমোতে পারে না, প্রাণ খুলে হাসতে পারে না। আমি রাজনীতি বুঝি না, বুঝতে চাই না। রাজনীতি বুঝলেই মানুষকে অবিশ্বাস করতে হবে, প্রাণ খোলা হাসিকে মনে করতে হবে উপহাস, বন্ধুজনোচিত সমালোচনাকে মনে করতে হবে বিদ্রোহ ঘোষণা। পারিনি, পারব না। আস্তে আস্তে এমন দিন এলো যখন সৌমেন বলল, হাজার হোক
একজন অর্ডিনারি এমপিকে অতটা কাছে আসতে দেওয়া ঠিক হয়নি। আমি তর্ক করলাম না, প্রতিবাদ করলাম না। কেন তর্ক করব? প্রতিবাদ করব। অন্য মানুষকে যে বিশ্বাস করে না, শ্রদ্ধা করে না, অন্যের মতবাদকে, তার সঙ্গে তর্ক করব কেন? প্রতিবাদ করতাম, তর্ক করতাম যখন আমরা ইউনিভার্সিটিতে পড়তাম, কফি হাউসে, YMCA রেস্টুরেন্টে আড্ডা দিতাম। তখন আমরা সবাই সমান ছিলাম। তর্ক করলেই শত্রু মনে করতাম না, বরং শ্রদ্ধা করতাম। উর্মি, তুমি আর ভীমাপাদের সঙ্গে বেশি মেলামেশা করো না। নানা জনে নানা কিছু ভাবতে পারে। তুমি রাজনীতি করো, আমি তো করি না, সুতরাং আমার মেলামেশার কোনো রাজনৈতিক তাৎপর্য নেই। তবুও সৌমেন কিছুতেই মেনে নিতে পারে না আমার কথা। শেষে আমি বাধ্য হয়ে বললাম, আমি যাদের ভালোবাসি, শ্রদ্ধা করি, যারা আমাকে ভালোবাসে, আমার কল্যাণ চায়, তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা আমার পক্ষে সম্ভব নয়। আমি নিশ্চয়ই অত্যন্ত অসন্তুষ্ট হয়েছিলাম ওর কথাবার্তায়। তাছাড়া তোমার যেমন মতামত আছে, আমারও আছে। পলিটিক্স না করলেও সাধারণ বিচার বুদ্ধি নিশ্চয়ই আছে। শুধু ভীমাপ্পা নয়, আমার কাছ থেকেও সৌমেন আস্তে আস্তে দূরে সরে গেল। ক্ষমতার জোয়ারের সঙ্গে সঙ্গে বোধহয় মানসিক হৃদয় ঔদার্যের ভাঁটা পড়তে শুরু করে। তা না হলে সৌমেন এমন হলো কেমন করে? সৌমেন জানে না, জানতে চায় না, কিন্তু আমি জানি। দেখি, ডিসেম্বর জানুয়ারির দারুণ শীতে বাবুরাম কেটলি নিয়ে চা কিনতে যায় দূরের কোনো দোকানে। মন্ত্রীমশাই বাংলোতে থাকলে আমিও ওদের চা দিই না, দিতে পারি না। ওই সব সাধারণ কর্মচারীদের বেশি মর্যাদা দিলে অ্যাডমিনিস্ট্রেশন চলে না, মন্ত্রীর ইজ্জত থাকে না। গতবার সৌমেনের জন্মদিনে মিস্টার ভীমাপ্পার মা সৌমেনকে নিমন্ত্রণ করেননি, করতে সাহস করেননি। মনে মনে ভয় ছিল যদি প্রত্যাখ্যান করে। তবে আশীর্বাদ না করে থাকতে পারেননি। নির্মাল্য আর নতুন ধুতি পাঞ্জাবি নিয়ে এসেছিলেন আমাদের বাংলোয়। রাজনৈতিক চেলাচামুন্ডা, তাবেদার আর ব্যবসাদার কন্ট্রাক্টরদের কাছ থেকে ফুলের তোড়া আর উপহার নিতে এত ব্যস্ত ছিল যে এক মুহূর্তের জন্য ভিতরে এসে নির্মাল্য নিয়েই বাইরের ড্রয়িং রুমে চলে গেল। প্রণাম করার অবকাশ পেল না। একটা বিচিত্র অস্বস্তির মধ্যে দিন কাটাই। সেই সৌমেন, সেই আমি, অথচ সেই উষ্ণতা আর অনুভব করি না। একসঙ্গে খাওয়া দাওয়া, গল্পগুজব করি। ডবল বেডের একটি বিরাট বিছানায় দুজনে পাশাপাশি কাছাকাছি শুই। আগের মতোই আদর করে, ভালোবাসে। আমাকে নিয়ে হঠাৎ পাগল হয়ে যায়, ছেলে মানুষই করে। প্রায় আগের দিনের মতোই, কিন্তু তবু মনে হয় স্বাদ পাল্টে গেছে, সুর বদলে গেছে। আগে প্রতি মুহূর্তে মনে মনে একটা প্রত্যাশা ছিল, পূর্ণতাও ছিল। এখন নেই। আস্তে আস্তে ওই সব সূক্ষ্ম অনুভূতিগুলো হারিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। কলকাতার কথা তো বাদই দিলাম। এই দিল্লিতে সৌমেন মন্ত্রী হবার পরও দিনগুলো কি মিষ্টি, কি সুন্দর লাগতো। ভোরবেলায় ঘুম ভাঙার পর বিছানা ছেড়ে ওঠাই একটা পর্ব ছিল। কিছুক্ষণ ছেলে মানুষই আলাপ আলোচনা হবেই, কখনো নিজেদের কথা, কখনো অন্য মানুষের সুখ দুঃখের কথা। উর্মি, তোমার কাছে কিছু এক্সট্রা টাকা হবে? কেন, তোমার চাই? হ্যাঁ। তোমাকে টাকা দিয়ে তো লাভ নেই। কেন? কোনো দিন আমার দেনা শোধ করো না। তোমার কোনো দেনাই শোধ করিনি? আমি হাসতে হাসতে জবাব দিই, করবে না কেন? একটা দেনা শোধ করলে দুটো দেনা থেকেই যায়। সৌমেন প্রশ্ন করে, আমার পুরনো মাস্টারমশাই অমিয়বাবুর কথা তোমার মনে আছে? শ্যামপুকুরে থাকেন তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছ। অমিয়বাবুর আবার কি হলো? ওর মেয়ের বিয়ে। খুব দুঃখ করে একটা চিঠি লিখে কিছু সাহায্য চেয়েছেন। সৌমেন অমিয়বাবুকে 500 টাকা পাঠিয়েছিল। তখন 10, 20, 25 টাকা সাহায্য হরদমই করত। কত জানা অজানা ছেলে মেয়ে আসতো নানা রকমের সাহায্যের জন্য। সবাইকে সাহায্য করতে না পারলেও চেষ্টা করত। ব্যর্থ হলে প্রতিশ্রুতি দিত, এই মাসের শেষে আমি কলকাতা আসছি, তখন তুমি দেখা করো।
ছেলেটি মুখ কাচুমুচু করে বলল, কলকাতায় দেখা করা হবে না। কেন? এর আগে অনেকবার চেষ্টা করেছি, কিন্তু পুলিশ আর অফিসাররা দেখা করতে দেয়নি। কথাটা শুনেই সৌমেন অত্যন্ত বিরক্ত হয়ে কী যেন ভাবছিল। ছেলেটি আবার বলল, কলকাতায় দেখা করতে পারিনি বলেই তো দিল্লি এসেছি। সৌমেন সঙ্গে সঙ্গে পিএ বাবুকে ডেকে বলল, এই ছেলেটির নাম ঠিকানা রেখে দিন। আমি এবার যখন কলকাতায় যাব, এর একটা অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে চিঠি দিতে হবে। ও পরে আমাকে বলেছিল, কি দুঃখের কথা, ছেলেটা কলকাতায় দেখা করতে না পেরে এই 1000 মাইল দূরে ছুটে এসেছে। আমি বললাম, সাধারণ লোক দেখলেই অফিসাররা কেয়ার করে না। সে তো বুঝলাম, কিন্তু এই গরিব বেকার ছেলেটার কত খরচ হলো বলো তো। আমাকে ও কিছু বলে না, কিন্তু আমি পরের দিনই জানতে পারি সৌমেন ওর কলকাতা ফেরার টিকিট কেটে দেয়। ও এই রকমই করত। অনেক দিন ধরে অনেক মানুষের উপকার করেছে। সরকারি চাকরি বিশেষ দিতে পারত না, কিন্তু নানা কারণে বড় বড় ব্যবসাদার এলেই ও দুটো একটা চাকরি দিতে অনুরোধ করত। হাজার হোক একজন কেন্দ্রীয় মন্ত্রীর অনুরোধ, বিশেষ কেউই প্রত্যাখ্যান করত না। আগে আগে গোড়া বা ছোট ভাইয়ের একটা চিঠি নিয়ে এলেই সৌমেন উঠে পড়ে লেগে যেত। 2, 5, 10 দিন বা 2-1 মাসের মধ্যে একটা না একটা ব্যবস্থা হতোই। পার্লামেন্ট থাকলে আলাদা কথা, অন্যথায় 6টার মধ্যেই সৌমেন বাড়ি ফিরত। গাড়ি থেকে নামতে নামতেই পিএকে বলতো, কাজকর্ম থাকলে রেডি করুন, আমি আসছি। 2টো ড্রয়িং রুম পার হয়ে সোজা ভিতরে আসতো, একেবারে আমার কাছে। ও অফিস থেকে রওনা হলেই প্রাইভেট সেক্রেটারি বাংলোতে রেসিডেন্স পিএকে খবর দিতেন। সঙ্গে সঙ্গে আমার টেলিফোনও বেজে উঠত, ম্যাডাম, HM এক্ষুনি আসছেন। ওকে অভ্যর্থনা করার জন্য আমি তৈরি হয়েই থাকতাম। ও ঘরে ঢুকেই একেবারে হিন্দি ফিল্ম স্টারের মতো আমাকে জড়িয়ে ধরে বলতো, জানো উর্মি, 4:30-5টার পর আর অফিসে মন টেকে না। কষ্ট করে হাসি চেপে আমি জানতে চাই, কেন? তুমি জানো না কেন? ন্যাকামি করে আমি জিজ্ঞাসা করি, টায়ার্ড ফিল করো? 2টো হাত দিয়ে আরও জোরে করে আমাকে চেপে ধরে আমার মুখের পাশে মুখ রেখে বলে, তুমি ভীষণ দুষ্টু। কেন? আমাকে আত্মসমর্পণ না করিয়ে শান্তি পাও না। তার মানে? যাই বলো, মন্ত্রিত্ব করার চাইতে তোমার সঙ্গে প্রেম করা অনেক ইন্টারেস্টিং। তাই নাকি? সত্যি উর্মি। সৌমেন উদাস হয়ে ঘরের মধ্যে পায়চারি করতে করতে বলতো, যাই বলো, লেকচারারশিপের মতো আরামের চাকরি আর হয় না। 1:30, 2 বা 2:30, 3টের সময় বাড়ি ফিরে তোমাকে জড়িয়ে শুয়ে থাকার মতো আরাম। কখনো কখনো বলতো, বেশি দিন এখানে থাকবো না। আমি জিজ্ঞাসা করতাম, কেন? হাজার হোক আমরা অত্যন্ত সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে। এই এত বড় বাংলোতে বেশি দিন থাকলে কি আর পরে রাজবল্লভ পাড়ার ওই বাড়িতে মন টিকবে? আমি হাসি। না না উর্মি, হাসির কথা নয়, আমি সিরিয়াসলি বলছি। বাড়িতে অফিসে এয়ার কন্ডিশনড ঘরে থাকছি, মোটরে চড়ছি, বাইরে গেলেই প্লেনে ঘুরছি। কলকাতা ছাড়া অন্য সব জায়গায় গিয়ে রাজভবনে থাকছি। বেশি দিন এসব এনজয় করলে পরে লেকচারারশিপ তো দূরের কথা, ভাইস চ্যান্সেলর হয়েও শান্তি পাবো না। এক নিঃশ্বাসে সৌমেন কথাগুলো বলে যায়। আমাকে খুশি করার জন্য নয়, নিজেকে খুশি করার জন্য কথাগুলো বলতো। না বলে পারত না। ও একবার নয়, বহুবার আমাকে, আরও অনেককে বলেছে 5 বছরের বেশি মন্ত্রিত্ব করবে না। 5 বছর পর ফিরে যাবে কলেজে, রাজবল্লভ পাড়ার ওই বাড়িতে, দাদা বৌদি, মা আর অশোক মানুর কাছে। আগের মতো ছোট ভাই গোরা, দেবী, অমিত, বাবলুকে নিয়ে পাড়ার লোকের উপকার করার চেষ্টা করবে। আমি হাসতে হাসতে জিজ্ঞাসা করি, আর কি করবে? আর সৌমেন এক মুহূর্তের জন্য ভাবে, আর রোজ সন্ধ্যার পর অজিতের চায়ের দোকানে বসে আড্ডা দেব। আমি আবার হাসি।
রাজবল্লভ পাড়ার মোড়ে গিরিশ অ্যাভিনিউয়ের উপর ছোট্ট গলির কোনায় অজিতের চায়ের দোকান। একটা তোলা উনুন, একটা কেটলি, একটা দুধের কড়া, 6টা ছোট ছোট গিলাস হচ্ছে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, আর র মেটেরিয়াল হচ্ছে 1/4 পাউন্ড চা, 1 সের দুধ আর 1 কৌটো চিনি, এছাড়া কিছু মাটির ভাঁড়। সাধারণ খদ্দেরদের জন্য একটা নড়বড়ে বেঞ্চি, আর যারা ভিআইপি, যারা টেবিল রিজার্ভেশন করতে চান, তাদের জন্য গোটা কতক ব্যাটারির খালি খোল উল্টো করে ফুটপাথের চারপাশে ছড়ানো। অজিত কোথাও একটা সামান্য চাকরি করে। দোকান খোলে সন্ধ্যার দিকে 6টা নাগাদ, বন্ধ হয় রাত 11টায়। যেদিন ছোট ভাইরা দল বেঁধে নাইট শোতে সিনেমায় যায়, সেদিন অজিতের চায়ের দোকানও 9টা নাগাদ বন্ধ হয়ে যায়। অনেকদিন আমি আর সৌমেন বেরিয়ে ফেরার সময় অজিতকে দোকান বন্ধের তোড়জোড় করতে দেখলে ও ছোট ভাইকে জিজ্ঞাসা করত, কি ছোট ভাই, আজ এত তাড়াতাড়ি তোমাদের বাগবাজার ফিরপো বন্ধ হচ্ছে? ছোট ভাই এগিয়ে এসে জবাব দেয়, আজ যে ড্রাই ডে। কোনো দিন অজিতের দোকানের কাছাকাছি কোনো বাচ্চা মেয়ে ন্যাংটা হয়ে ঘোরাঘুরি করলেই দেবী বলবে, হ্যাঁ রে অজিত, এই কি আমাদের ক্যাবারে আর্টিস্ট? অজিত শুধু চায়ের দোকান চালায় না, সারা পাড়ার রিসেপশনিস্ট। সারা পাড়ার সবার খোঁজ খবর রাখে। ছোট ভাই বলে, ইয়েস সেক্রেটারি, গোড়ার কি খবর? গোড়াদা মানিকতলায় গেলেন। কখন ফিরবে জানিস? ঘণ্টাখানেকের মধ্যেই ফিরবেন, অজিত জানায়। কোনো দিন হয়তো অফিস থেকে ফেরার পথে জিজ্ঞাসা করল, হ্যাঁ রে, সৌমেনদা বাড়ি আছেন? প্রফেসরদা আর বৌদি ম্যাটিনিতে সিনেমা গিয়েছেন। নতুন নতুন মন্ত্রী হবার পরও কলকাতায় গেলে সৌমেন অজিতের দোকানে চা খেয়েছে, পাড়ার ছেলেদের সঙ্গে গল্পগুজব করেছে। এখন সৌমেন তত্ত্ব প্রচার করে বাংলাদেশের কিছু হবে কেমন করে। জোয়ান জোয়ান ছেলেরা যদি সারাদিন চায়ের দোকানে বসেই আড্ডা দেয়, তাহলে কি হবে ওদের? আমি প্রতিবাদ করি না। সব মন্ত্রীদের মতো আমার স্বামীও ভাবে ওদের মতো বুদ্ধিমান বিচক্ষণ আর কেউ হয় না। পৃথিবীর সব কিছু বোঝে, জানে, সব সমস্যার সমাধান ওদের পকেটে থাকে, শুধু ওদের পরামর্শ মতো দেশের লোককে চলতে হবে। লুক অ্যাট দি পাঞ্জাব, মরুভূমিতে সোনা ফলাচ্ছে। এই তো সেদিন অস্ট্রেলিয়ান হাই কমিশনার আমাকে বলছিলেন, পোস্ট ওয়ার জার্মানদের চাইতেও পাঞ্জাবিরা অনেক বেশি সাকসেসফুল অ্যান্ড আমাদের তুলনায় ওরা রিয়েলি ভেরি রিচ। সৌমেনের কথা শুনেই বুঝতে পারি কোনো বাঙালির ছেলে এসে নিশ্চয়ই একটা সামান্য কেরানির চাকরির জন্য ধরেছিল। নাকটা উঁচু করে মুখ বিকৃতি করে সৌমেন বলে যায়, শুধু চাকরি চাকরি চাকরি, তাও আবার কেরানিগিরির চাকরি। মুখে বড় বড় বক্তৃতা দেবে, কিন্তু কেরানিগিরি ছাড়া বাবুরা কিছু করতে পারবেন না। সবাই ভাবে মন্ত্রী হয়ে আমি যেন কেরানিগিরি দেবার ঠিকাদারি নিয়েছি। আস্তে আস্তে আগেকার সব ধারণা, মনোবৃত্তি, এমনকি ব্যক্তিগত জীবনের ধারা ও নিচে রুচি পর্যন্ত পাল্টে গেছে। আমাদের হাসি ঠাট্টা, গান ভালোবাসা হারিয়ে গেছে। এখন ভোরবেলায় ঘুম ভাঙলে সৌমেন আমাকে বুকের মধ্যে টেনে নেয় না, মনের কথা বলে না, স্বপ্নের জাল বুনে সময় নষ্ট করে না। আমাদের শোবার ঘরে একটা টেলিফোন আছে। এ টেলিফোনের নাম্বার টেলিফোন ডাইরেক্টরিতে নেই। বাইরের কেউ এ টেলিফোনের কথা জানেই না, এমনকি পার্সোনাল স্টাফরা পর্যন্ত জানে না। সারাদিন যেন এই টেলিফোনটার প্রাণ থাকে না, শুধু ভোরবেলায় আর অনেক রাত্রে জীবন্ত হয়। সৌমেনের আদরে নয়, এই টেলিফোনের রিং শুনেই আজকাল আমার ঘুম ভাঙে। শুনতে পাই শুধু সৌমেনের কথা, কিন্তু ওর কথা শুনেই বুঝতে পারি স্টিল অ্যান্ড মাইন্স মন্ত্রী কৃষ্ণস্বামীর বিরুদ্ধে একটা চক্রান্ত চলছে। ইয়েস ইয়েস, তুমি আজ লাঞ্চের সময় আমার বাড়ি এসে কাগজপত্র নিয়ে যেও। মোহনলাল যখন এইসব ঘটনা পার্লামেন্টে ফাঁস করবে, তখন দেখো কি কাণ্ডটা হয়। 3 দিন আগেই মিস্টার কৃষ্ণস্বামী সস্ত্রীক আমাদের এখানে ডিনার খেয়ে গেছেন। খাওয়া দাওয়ার পর ভিতরের লনে আমরা 4 জনে অনেক রাত্রি পর্যন্ত গল্পগুজব করলাম। এমনকি সৌমেনের জন্য আমাকে একটা গান পর্যন্ত শোনাতে হলো ওদের। কি দারুণ খুশি হলেন ওরা দুজনে।
সামনের শনিবার কি রবিবার আমরা ওদের ওখানে খেতে যাব। এই বন্ধুত্ব, এই হৃদ্যতার পিছনে কি জঘন্য নোংরামির কারবার চালাচ্ছে সৌমেন। ভাবলেও ঘেন্না লাগে, মনটাও তেতো হয়ে যায়। সৌমেন প্রথমবার যখন মন্ত্রী হয়েছিল তখন এইসব নোংরামি ষড়যন্ত্রেও নিজেকে জড়াতো না। দ্বিতীয়বার মন্ত্রী হবার পর থেকেই এইসব শুরু হয়েছে। এখন নোংরামি বা ষড়যন্ত্র না করে মন্ত্রিত্ব করার কথা ও ভাবতেই পারে না। দিল্লিতে দুজন মাত্র বাঙালি মন্ত্রী। হঠাৎ দেখলে মনে হবে যেন দুটি ভাই, গৌড় নিতাই। সৌমেন তো দাদা বলতে অজ্ঞান, দাদাও ভাই বলতে আত্মহারা, অথচ দুজনেই দুজনের সর্বনাশ করতে মত্ত। আমি জানি, বুঝি, দেখি, কিন্তু চুপ করে থাকি। আমি মন্ত্রী পত্নী, আমি ম্যাডাম। আমাকেও অনেকে খাতির করেন, সৌজন্য দেখান। অনেক সময় আমাকেও সভা সমিতিতেও যেতে হয়, মন্ত্রীর পাশে বসতে হয়। সৌমেনের গলায় মালা দেয়, আমার হাতে ফুলের তোড়া। ও বক্তৃতা দেয়, আমি শুনি। মনের মধ্যে যাই থাকুক না কেন, আমার মুখখানা হাসি মাখা থাকে, খুশি খুশি ভাব থাকে। বহু অনুষ্ঠানে আমার হাত থেকে পুরস্কার নেয় কতজনে। কখনো সরকারি, কখনো বেসরকারি ফটোগ্রাফাররা ছবি তোলেন। বহুজনের বাড়িতে যেসব ফটো ফ্রেমে বাঁধানো থাকে, আমাদের অ্যালবাম প্রেজেন্ট করে। আমি বা সৌমেন হাসি মুখে সে অ্যালবাম গ্রহণ করি। হয়তো 2-5 মিনিটের জন্য একবার দেখি, আবার কখনো দেখি না। দুজনের কেউই দেখি না। সৌমেনের কাছে ওইসব ছবির কোনো দাম নেই। ওইসব সাধারণ মানুষের সঙ্গে ছবি দেখে আজকাল আরও খুশি হয় না। 5 বছরে একবার শুধু ওই ধরনের পোড়া পোড়া ঝলসে যাওয়া কঙ্কালসার মানুষগুলোকে ও মনে করে। একবার শুধু ওদের কাছে যায় স্বেচ্ছায়, নিজের প্রয়োজনে, ক্ষমতার লোভে, স্বার্থ সিদ্ধির জন্য। নির্বাচনী বৈতরণী পার হবার পর সৌমেন রায় সবার কাছ থেকে অনেক দূরে চলে যায়। আমি ওর স্ত্রী, আমি উর্মি, ইউনিভার্সিটির বান্ধবী। একদিন সুখে দুঃখে সমানভাবে আমাকে চাইতো, আমার কাছে ছুটে আসতো। আমাকে কাছে পেলে ওর মন ভরে যেত। আজও আমার কাছে পাশে শোয়। কখনো কখনো আমাকে নিয়েই পাগলামি করে, মাতলামি করে। কিন্তু তবুও যেন সৌমেন আমার কাছের মানুষ নয়, ও যেন আমার অনেক দূরের মানুষ। আজকাল মাঝে মাঝে আমার হঠাৎ মনে হয়, শেখর কি আমাকে ভালোবাসতো? জানি না। শুনলেন ম্যাডাম উপন্যাসটির 5ম পর্ব। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।